ঢাকা কলেজের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, তোমরা জানো আমরা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এই সাবজেক্টের মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এই অধ্যায়ের উপর আলোচনা করছিলাম। আমরা এই অধ্যায়ের উপর বেশ কিছু ক্লাস করেছি। আমরা মূলধন, বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত এর থিওরিগুলো পড়েছি। আমরা পেব্যাক পিরিয়ড কী এবং এই পেব্যাক পিরিয়ডের বিভিন্ন সমস্যার সমাধান করেছি। তারপর আমরা নেট প্রেজেন্ট ভ্যালু, এই নেট প্রেজেন্ট ভ্যালু কী এবং নেট প্রেজেন্ট ভ্যালুর বিভিন্ন সমস্যার সমাধান করেছি। এবং গত ক্লাসে কিন্তু আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ IRR, এই গত কয়েকটি ক্লাস ধরেই আমরা এই IRR এর উপরে থিওরি পড়েছি এবং আমরা গত দুটি ক্লাসে আন্ত আয় হার অথবা IRR এর বেশ কিছু সমস্যার সমাধান করেছি। তো বন্ধুরা, আজকে দুটি সমস্যার সমাধান করব। এই দুটি সমস্যাতেই কিন্তু আমাদের আন্ত আয় হার এটি থাকবে। এবং তোমরা কিন্তু এতদিন বিভিন্ন সমস্যার সমাধান করেছো হচ্ছে সিঙ্গেল, যেমন ধরো আমরা পেব্যাক পিরিয়ড পড়েছি অথবা সমস্যার সমাধান করেছি। তারপর নেট প্রেজেন্ট ভ্যালু, এই জিনিসগুলো কিন্তু আমরা এক একটা সমস্যা ছিল এবং সেটির উপর আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা যে সমস্যাগুলো সমাধান করব, প্রথম সমস্যাটি আমাদের প্রথম সমস্যা এবং দ্বিতীয় সমস্যা, এই দুটি সমস্যাতেই দেখবে মিক্সড থাকবে। এবং তোমাদের পরীক্ষার সময় কিন্তু এই মিক্সড মানে বিভিন্ন সমস্যা একসাথে থাকতে পারে। যেমন ধরো পেব্যাক পিরিয়ড থাকতে পারে, পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু, IRR এগুলো একসাথে থাকতে পারে। তো আমরা আজকে যে সমস্যাগুলো সমাধান করব সেগুলো কিন্তু কম্বাইন্ড অর্থাৎ একক না। আমরা কিন্তু এই পর্যন্ত একক অনেকগুলো সমস্যার সমাধান করেছি। তো বন্ধুরা, চলো আমরা দেখি আমাদের আজকে কি সমস্যা আছে। আমরা এই সমস্যাগুলো আগে সমস্যা নিয়ে আলোচনা করব এবং সমস্যাগুলো বোঝার চেষ্টা করব এবং তারপর আমরা সেগুলো সমাধানের চেষ্টা করব। আমি একটু স্লাইডটা ওপেন করছি, একটু সময় দাও আমাকে। আচ্ছা বন্ধুরা, আমি আমার ছবিটা একটু এক সাইডে নিয়ে যাই, তাহলে তোমরা স্লাইডটা ভালো করে দেখতে পারবে। একটু ছোট করে দিচ্ছি আমার ছবিটা, তোমরা তাহলে পিছনের ব্যাকগ্রাউন্ডে সব কিছু ভালোভাবে দেখতে পারবে। এখন আশা করছি তোমরা সুন্দর করে দেখতে পাচ্ছ। তো চলো আমরা সামনের দিকে যাই। তো বরাবরের মতো বন্ধুরা, আমি আমার পরিচয়টা আবার দিয়ে নিচ্ছি। আমি HM আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। আজকে আমার এই ক্লাসটি একাদশ শ্রেণীর ছাত্রদের জন্য, বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা। এবং তোমরা আগে থেকেই জানো যে আজকে অধ্যায়ের নাম মূলধন, বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত। এবং আজকে এই চ্যাপ্টারের উপর আমার নবম ক্লাস এবং এটি কিন্তু আমাদের সম্ভবত এটি আজকে আমাদের এই চ্যাপ্টারের উপর শেষ ক্লাস। কারণ আমরা এই চ্যাপ্টারের উপর বেশ কিছু যে সমস্যাগুলো ছিল সবই কিন্তু আমরা সমস্যাগুলো আলোচনা করেছি এবং আমার মনে হয় যে তোমরা খুব ভালো করে বুঝেছো। তো আজকে আমরা এই কিছু মিক্সড সমস্যার সমাধান করব এবং এটি আমাদের শেষ ক্লাস এই চ্যাপ্টারের উপরে। বন্ধুরা, আজকে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন এই সমস্যা সমাধান করব এবং সাথে অন্যান্যগুলো একটু দেখব। চলো প্রথমেই আমাদের কি সমস্যা আছে সেটি আমরা একটু আগে দেখে নিই। দেখো, এখানে একটি সমস্যার কথা বলে দেওয়া আছে, আমরা একটু বোঝার চেষ্টা করি। একটি প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 15,000 টাকা, পরবর্তী 5 বছর পর্যন্ত প্রতি বছর 4,000 টাকা করে পাওয়া যাবে। প্রকল্পের সুযোগ ব্যয় 10%। অর্থাৎ একটি প্রকল্পে যদি 15,000 টাকা বিনিয়োগ করা হয় তাহলে আগামী 5 বছর প্রতি বছর 4,000 টাকা করে পাওয়া যাবে এবং এর সুযোগ ব্যয় হচ্ছে 10%। এখন আমাদের করতে হবে হচ্ছে নিট বর্তমান মূল্য নির্ণয় করতে হবে, অর্থাৎ NPV, যেটা আমরা আগে করেছি। এবং আমাদের আন্ত আয় হার অথবা অভ্যন্তরীণ আয় হার অথবা ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটাকে ইংরেজিতে সংক্ষেপে IRR বলা হয়, সেটি নির্ণয় করতে হবে। তো বন্ধুরা, তোমরা জানো যে নিট বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করে। তোমরা
এটি আগে করেছো, বুঝেছো এবং এই সম্পর্কিত বেশ কিছু সমস্যা আমরা সমাধান করেছি। তো আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে নিচ্ছি যে আমরা কিছুদিন আগে করেছিলাম, যারা হয়তো একটু ভুলে গেছো তাদের জন্য আমি একটু মনে করিয়ে দিচ্ছি। নিট বর্তমান মূল্য হচ্ছে যে, যেমন ধরো আমরা আগামী 5 বছর প্রতি বছর 4,000 টাকা করে পাবো, অর্থাৎ প্রতি বছর যদি 4,000 টাকা করে পাই তাহলে 5 বছরে 20,000 টাকা পাবো। এই 20,000 টাকার বর্তমান মূল্য কত, অর্থাৎ আগামী 5 বছর যে টাকাগুলো আমরা পাচ্ছি সেটি কত, আজকের কত টাকা আগামী 5 বছরের এই 20,000 টাকার সমান হবে সেটি নির্ণয় করব আমরা। তোমরা জানো নেট প্রেজেন্ট ভ্যালু, তোমরা এর বেশ কিছু সমস্যার সমাধান করেছো। নেট প্রেজেন্ট ভ্যালু আমরা যেই অঙ্কগুলো করেছি সেটি হচ্ছে, তোমরা জানো যে দুটি সূত্র দিয়ে আমরা করেছি। একটি হচ্ছে যে এক এক বছর যদি এক এক রকম আমাদের ক্যাশ ইনপুট থাকে, ধরো এখানে তো দেখো প্রতি বছর কিন্তু 4,000 টাকা করে পাচ্ছি। যদি এমন হতো যে বিভিন্ন বছর বিভিন্ন রকম আমাদের ক্যাশ ইনপুট, কোনো বছর 1,000, কোনো বছর 2,000, কোনো বছর 4,000, কোনো বছর 5,000, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা যে সূত্রটা ব্যবহার করতাম, নেট প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ক্যাশ ফ্লো 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 1 প্লাস ক্যাশ ফ্লো 2 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 2 প্লাস ক্যাশ ফ্লো 3 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 3। এভাবে 5 বছর পর্যন্ত আমরা যাওয়ার পর মাইনাস CF0 অর্থাৎ ক্যাশ ফ্লো আমরা যেটি প্রাথমিক বিনিয়োগ করি, এখানে 15,000 টাকা, সেটি বিয়োগ করলে আমরা সেটি কি পেয়ে যেতাম, আমরা কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু পেয়ে যেতাম। তো বন্ধুরা এখানে কিন্তু প্রতি বছর একই রকম অঙ্ক, তাহলে একই রকম ফিগার আমরা পাচ্ছি, অর্থাৎ প্রতি বছর 4,000 টাকা পাচ্ছি। তাহলে কি এই ক্যাশ ফ্লো 1, ক্যাশ ফ্লো 2 এই সূত্র দিয়ে করব, নাকি অন্য আরও যে একটি সূত্র আছে সেটি দিয়ে আমরা করব? বন্ধুরা এখন আমি বলে দিতে চাই যে তোমরা যেটি দিয়ে করো একই হবে। তোমরা যদি মনে করো যে সংক্ষিপ্ত যে সূত্রটা আছে সেটি দিয়ে করবে, সেটি দিয়ে করলেও কিন্তু হবে। যে অ্যানুইটি যে সূত্রটা আছে আমাদের প্রেজেন্ট ভ্যালুর অ্যানুইটির একটা সূত্র আছে, সেটি দিয়েও করলেও হবে। আর তুমি যদি মনে করো যে না আমি স্যার ওই ক্যাশ ফ্লো 1, ক্যাশ ফ্লো 2 সেটি দিয়ে করতে চাচ্ছি, তাহলে সেটি দিয়ে করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে নিট বর্তমান মূল্য সেটি নিয়ে আমরা একটু কীভাবে করবো সেটি একটু আলোচনা করলাম। এরপর চলো আমরা আন্ত আয় হার বা অভ্যন্তরীণ উপার্জন হার সেটি আমরা নির্ণয় কীভাবে করব। বন্ধুরা তোমরা জানো যে IRR নির্ণয় করতে হলে কিন্তু নিট বর্তমান মূল্যর হেল্প অবশ্যই লাগবে, এবং আমার নেট প্রেজেন্ট ভ্যালু 2% লাগবে। 1%-এ অর্থাৎ এমন একটি সুযোগ ব্যয় লাগবে যেটি দিয়ে কিন্তু আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ আসবে, এবং এমন একটি সুযোগ ব্যয় লাগবে যেটি দিয়ে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ আসবে। এই দুটি ফিগার আমাদের লাগবে। এখন যদি আমরা 10%-এর নেট প্রেজেন্ট ভ্যালু বের করি, সেটা যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ দরকার হলে কিন্তু আমাদের পার্সেন্টটা বাড়াতে হবে। বন্ধুরা এখানে কিন্তু তুমি যদি কমিয়ে দাও 10% থেকে 8%-এ চলে আসো, তাহলে কিন্তু আমরা নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ তো পাবোই না, বরঞ্চ আগের চেয়ে আরও বেশি পাবো। সুতরাং যখন তোমরা দেখবে যে কোনো একটি সুযোগ ব্যয় অথবা মূলধন ব্যয়ে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ আসতেছে, নেগেটিভ আসার জন্য আমাদেরকে কী করতে হবে, এই পার্সেন্টটা বাড়াতে হবে। যদি প্রথমেই নেগেটিভ আসে তাহলে আমরা কী করবো, পার্সেন্টটা কমিয়ে দেবো। যদি 10%-এ যদি আমাদের নেগেটিভ চলে আসে তখন কিন্তু আমাদের সেটি কমিয়ে দিতে হবে, সেটি 8%, 6%, এভাবে আমাদেরকে করতে হবে। এবং এই যে আমাদের IRR নির্ণয় করার মেন কাজই হচ্ছে যে দুটো নেট প্রেজেন্ট ভ্যালু বের করা, যেটি একটি হবে পজিটিভ, একটি হবে নেগেটিভ। এটি যদি আমরা করতে পারি তাহলে কিন্তু IRR এর মান বের করা খুব সহজ। আমি জানি তোমরা আগে করেছো এবং বুঝেছো। তো চলো বন্ধুরা আমরা প্রথমে নিট প্রেজেন্ট ভ্যালুটা দেখি, নিট বর্তমান মূল্য কীভাবে নির্ণয় করবো সেটি দেখি, তারপর আমরা দেখবো যে IRR এর মানটা কীভাবে নির্ণয় করা যায়। তো চলো আমরা অঙ্কে চলে যাই। আমার মনে হয় যে তোমরা বাসায় অনেকেই শুরু করে দিয়েছো এবং অনেকেই মনে হয় অনেক দূর এগিয়ে গিয়েছো, কারণ এই অঙ্কগুলো তোমরা, এই ধরনের অঙ্ক আমি আগেও তোমাদেরকে করিয়েছি। তো চলো আমরা সামনে একটু এগিয়ে দেখি। তো বন্ধুরা প্রথমেই যে আমাদের ক নাম্বার যে সমস্যাটা ছিল নিট বর্তমান মূল্য নির্ণয়, সেটি আমরা দেখবো কীভাবে করা যায়। আমি বলেছিলাম যে দুটি সূত্র দিয়ে করা যায়। এখন দেখো এখানে আমাদের কি কি দেওয়া আছে, আমাদের প্রতি মাসে যে আমাদের ক্যাশ ইনফ্লো আসবে 15,000 টাকা বিনিয়োগ করলে, সেটি হচ্ছে 4,000 টাকা অ্যানুইটির মান। আমাদের সুযোগ ব্যয় অথবা ইন্টারেস্ট দেওয়া আছে 10%, সময় হচ্ছে আমাদের নাম্বার অফ ইয়ার 5 বছর। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু কত? বন্ধুরা দেখো এখানে আমি ব্যবহার করেছি নেট প্রেজেন্ট ভ্যালু, যেই অ্যানুইটির সংক্ষিপ্ত সূত্রটা আছে সেটি নেট প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু A ইন্টু 1 ভাগ 1 প্লাস I টু দি পাওয়ার n ভাগ I মাইনাস CF0, ক্যাশ ফ্লো 0 মানে যেটি আমরা বিনিয়োগ করেছি যে টাকাটা, অর্থাৎ এখানে বিনিয়োগকৃত টাকা কত,
15,000 টাকা। তাহলে এই প্রেজেন্ট ভ্যালু থেকে যখন আমরা বিনিয়োগের টাকাটা বাদ দিব সেটা হবে নেট প্রেজেন্ট ভ্যালু। আর এর আগে কিন্তু তোমরা টাইম ভ্যালু অফ মানিতে প্রেজেন্ট ভ্যালু অনেক করেছো, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এটার সাথে কিন্তু তোমরা অনেক আগে থেকেই পরিচিত। আচ্ছা বন্ধুরা, তাহলে এই প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা যখন বিনিয়োগকৃত টাকার অথবা খরচটা বাদ দিব তখন যেটা থাকবে অর্থাৎ যে প্রফিটটা থাকবে সেটাকে আমরা বলছি নেট প্রেজেন্ট ভ্যালু। তো বন্ধুরা এখন এই সূত্রের মধ্যে যদি আমরা বসিয়ে দিই খুব সহজে কিন্তু পেয়ে যাচ্ছি। আচ্ছা এখানে দেখো আমরা মানগুলো বসিয়ে দিলাম। নেট প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু অ্যানুইটি হচ্ছে প্রতি বছর আমরা 4,000 টাকা করে পাবো, এর মান 4,000 ইন্টু 1 মাইনাস 1/1 প্লাস এইখানে আমাদের আয়ের মান হচ্ছে সূচক বাই 10%, তাহলে 10কে যদি তুমি 100 দিয়ে ভাগ করো তাহলে 0.1 পাচ্ছি, এবং নাম্বার অফ ইয়ার আমাদের এই ক্যাশ ইনপুট হবে কিন্তু 5 বছর পর্যন্ত, তাহলে আমাদের নাম্বার অফ ইয়ার হচ্ছে 5 ভাগ আয়ের মান 0.1 মাইনাস দিচ্ছি আমরা CF0 ক্যাশ ফ্লো 0, কিন্তু এখানে হচ্ছে আমরা যেই টাকাটা বিনিয়োগ করেছি এটা CF0 দিয়ে আমরা প্রকাশ করছি, তাহলে এখান থেকে আমরা বিয়োগ দিচ্ছি হচ্ছে 15,000 টাকা। তাহলে সামনে ক্যালকুলেশন করে চলো। এখন এই থার্ড লাইনে কিন্তু বন্ধুরা তেমন কোনো কিছু করা হয়নি, আমি 1 এর সাথে 0.1 যোগ করলাম, হয় 1.1 টু দি পাওয়ার 5। এই 1.1 এর সাথে ফোর্থ লাইনে দেখো 1.1 এর উপর যদি পাওয়ার 5 অ্যাপ্লাই করি তাহলে পাচ্ছি আমরা 1.611। ফিফথ লাইনে দেখো এই 1 কে যদি আমরা 1.611 দিয়ে ভাগ দিই পাচ্ছি 0.621, অর্থাৎ 1 মাইনাস 0.621। আচ্ছা চলো আমরা তাহলে পরের লাইনে যাই। তাহলে যদি আমরা 1 থেকে বিয়োগ দিই পাচ্ছি 0.379, এবং বাকি সবকিছু কিন্তু বন্ধুরা আগের মতোই আছে। আমি ক্যালকুলেশনগুলো কিন্তু খুব ধাপে ধাপে ধীরে ধীরে করছি যাতে তোমাদের বুঝতে খুব সমস্যা না হয়। এবং তোমরা যদি এখানে 2-1 লাইন শর্ট করতে চাও তাহলে করতে পারো, কিন্তু যদি পরীক্ষা হলে তোমাদের হাতে পর্যাপ্ত সময় থাকে তাহলে শর্ট না করা ভালো, কারণ এই শর্ট করতে গেলে এই সমস্যাটা হয় যে অনেকে ভুল করে ফেলো ক্যালকুলেশনে। তাহলে আমরা এই 0.379 কে যদি 0.10 দিয়ে ভাগ দিই পাচ্ছি 3.79, এবং বাকি ফিগারগুলো কিন্তু আগের মতোই আছে। এখন আমরা এই 4,000 এর সাথে গুণ দিলাম 3.79, তাহলে পাচ্ছি আমরা 15,160 টাকা মাইনাস 15,000। এখন এই যে আমরা বিয়োগ করলে 15,160 টাকা থেকে যদি 15,000 টাকা বিয়োগ করি তাহলে পাচ্ছি আমরা 160 টাকা। তো বন্ধুরা এটা কিন্তু আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু চলে গেল, নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করলাম। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে আমাদের আমরা IRR অর্থাৎ আন্ত আয় হার সেটি নির্ণয় করব। এখন এই যে আন্ত আয় হার নির্ণয় করব তার জন্য কিন্তু এই যে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু এটি কিন্তু আমাদের কাজে লাগবে। আমাদের এখানে অনেকটাই এই নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করাতে আমাদের IRR এর অনেকটা কাজ কমে গেল। আমাদের যদি এই যে নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করতে না বলতো তাহলেও কিন্তু আমাদের এটা করতে হতো, কারণ তোমরা জানো যে IRR অথবা আন্ত আয় হার নির্ণয় করতে হলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু দুটা ভ্যালু এমনিতেই লাগতো। তো একটা কিন্তু আমাদের পজিটিভ চলে আসছে বন্ধুরা, যেহেতু আমাদের একটা পজিটিভ আসছে 10%-এ, তো আমাদের এখন দরকার নেগেটিভ ভ্যালু, আমরা IRR নির্ণয় করব। তো চলো আমরা IRR নির্ণয় করার সরাসরি ওই অঙ্ক যাই, তাহলে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। দেখো আন্ত আয় হার বা অভ্যন্তরীণ আয় হার IRR নির্ণয়। দেখো আমাদের প্রদত্ত বার্তার হার 10%-এর নেট প্রেজেন্ট ভ্যালু, এর মান ধনাত্মক অর্থাৎ 160 টাকা এসেছে। 160 টাকা হয়, আমাদেরকে বার্তার হার বাড়াতে হবে আনুমানিকভাবে 12% হারে চেষ্টা করা যাক। দেখো আমাদের এই IRR বললাম যে চেষ্টা করা যাক 12%-এ, কিন্তু আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হতেও পারে আবার নাও হতে পারে। আমরা চেষ্টা করে দেখব, যদি 12%-এ না হয় তাহলে আমরা কি করব 15%-এ যাব, 15%-এও না হতে পারে তখন আমরা 20%-এ যাব। এভাবে কিন্তু যদি না হয় তাহলে আমাদের বাড়তে হবে। এখন কথা হচ্ছে যে কেন বারবার করব এটা। দেখো বন্ধুরা IRR এর যখন আমরা থিওরি পড়েছিলাম তখন কিন্তু আমি বলেছিলাম যে IRR এর আরেকটি নাম হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড, কারণ এটি হচ্ছে বারবার প্র্যাকটিস করতে হয় এবং যখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল না আসে তখন আমরা আবার অন্য একটা পার্সেন্টে চেষ্টা করি। এখন কথা হচ্ছে যে তাহলে তোমার পরীক্ষা হলে কি তুমি এইভাবে বারবার চেষ্টা করতে করতে এত সময় কি তোমার আছে? অর্থাৎ তুমি 10%-এ করলে তখন
তোমার নেগেটিভ তো আসলোই না, পজিটিভ আসছে। এরপর 12% করলে 2% বাড়িয়ে তখনও তোমার নেগেটিভ আসলো না। এরপরে 15-এ গেলে, 20-তে গেলে, 25, 30, তাহলে কি তোমাদের পরীক্ষার হলে কি এত সময় পাবে? বন্ধুরা, এটি ঠিক যে পরীক্ষা হলে তোমার এত সময় থাকবে না, কিন্তু তুমি যদি কিছু টেকনিক ফলো করো তাহলে কিন্তু তুমি খুব সহজেই বুঝতে পারবে যে কত পার্সেন্ট নিলে আমাদের এই যে মানটা নেগেটিভ আসার সম্ভাবনা আছে। প্রথমেই দেখো যে 10%-এ কিন্তু আমাদের খুব বড় ফিগার আসেনি, 160 টাকা এসেছে। ঠিক আছে, এমন যদি হতো 10%-এ আমাদের 2-3 হাজার টাকা এসেছে অথবা তার চেয়ে বেশি এসেছে, তখন কিন্তু 12%-এ নেগেটিভ আসার সম্ভাবনা খুবই কম ছিল। যেহেতু আমার 10%-এ যে ফিগারটা এসেছে সেটি মোটামুটি ছোট, তার মানে আমরা একটু বাড়লেই কিন্তু আমাদের, একটু যদি আমরা বাড়ি তাহলে কিন্তু আমাদের নেগেটিভ ফিগার চলে আসার সম্ভাবনা আছে। তারপরে যদি না আসে তাহলে আমরা আবার অন্য একটা পার্সেন্ট নিয়ে ট্রাই করব। তাহলে সময়টা কীভাবে সেভ করতে পারো সেটি আমি তোমাদেরকে একটু বলে দিই। এই যে প্রথমত তুমি বুঝতে পারছো যে 10%-এ যেহেতু 160 টাকা পজিটিভ ভ্যালু এসেছে, তো আমরা 12%-ই নেগেটিভ পাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, আমি এই গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর যদি ব্যবহার করি তাহলে খুব কম সময়ের মধ্যে আমরা বিভিন্ন পার্সেন্ট অ্যাপ্লাই করে বুঝতে পারি যে এটা নেগেটিভ না পজিটিভ। তোমরা জানো যে সায়েন্টিফিক ক্যালকুলেটরে সম্পূর্ণ সূত্রটা বসিয়ে তারপরে রিপ্লেতে শুধু 10%-এর জায়গায় 12% করে দিলেই কিন্তু তুমি তারপর ইকুয়াল চাপলে রেজাল্টটা পাচ্ছ। অর্থাৎ তোমার কিন্তু এই খাতা কলমে অঙ্কটা করতে হচ্ছে না, তুমি শুধু ক্যালকুলেটরে এই ফিগারগুলো বসিয়ে শুধু 10-এর জায়গায় 12 বসিয়ে কিন্তু তুমি 0.10-এর জায়গায় 0.12 বসিয়ে কিন্তু তুমি কাঙ্ক্ষিত ফলাফলটি পাওয়ার চেষ্টা করতে পারছো। এবং এইটা করতে কিন্তু তোমার 30 সেকেন্ডের বেশি লাগার কথা না। আচ্ছা, তাহলে যদি ধরো তোমার 30 সেকেন্ডই লাগলো না, 50 সেকেন্ডই লাগলো অথবা 60 সেকেন্ডই লাগলো, এরপরে দেখো তুমি আরেকটা ফিগার ট্রাই করলে, 12% না হলে 15%, এরপরে 20%। এই যে তুমি কিন্তু এই যদি 2-3টা ফিগার ট্রাই করো তাহলে 1-2 মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে। সুতরাং তোমার কিন্তু সময় খুব বেশি লাগছে না। কিন্তু কথা হচ্ছে যে এই সায়েন্টিফিক ক্যালকুলেটর কিন্তু তুমি আগে থেকে যদি ইউজ টু না থাকো, বাসায় যদি ইউজ না করো, তাহলে পরীক্ষা হলে এটি করা তোমার জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা সায়েন্টিফিক ক্যালকুলেটরটা এখন থেকেই ব্যবহার করা শুরু করো, তাহলে কিন্তু পরীক্ষা হলে সেটি তোমাদের ব্যবহার করার জন্য খুব সহজ হবে এবং এই যে আমাদের IRR এর মানটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। আচ্ছা বন্ধুরা, তাহলে তোমাদের যদি তোমরা ঢাকা কলেজে একটি ক্লাসে থাকতে তাহলে নিশ্চয়ই প্রশ্ন করতে, এবং আমার অভিজ্ঞতা থেকে আমি জানি যে এই প্রশ্নটা আমার সব ছাত্রই করে যে স্যার আপনি এই 10%-এ নেগেটিভ আসলেন, 12%-এ নেগেটিভ না আসলে 15%-এ যাবেন, এরপরে 20%-এ যাবেন, এরপর 30%-এ যাবেন, এত কিছু করার দরকার, আপনি একসাথে 50% নিলেই তো হয়, তাহলে তো নেগেটিভ চলে আসতেছে। আচ্ছা বন্ধুরা, IRR এর ক্ষেত্রে হ্যাঁ, তুমি যদি একবারে এই 12% না নিয়ে একবারে খুব বেশি ফিগার নিয়ে যাও তাহলে কিন্তু নেগেটিভ আসার সম্ভাবনা খুব বেশি, ঠিক না? তাহলে আমরা কেন বারবার ট্রাই করব? আচ্ছা, আমরা বারবার ট্রাই করছি এই কারণে যে IRR দুটি কাছাকাছি ফিগার নিলে আমাদের অ্যাকুরেট মান আসার সম্ভাবনা বেশি। যখন ডিফারেন্সটা যত বেশি হবে তোমার IRR এর অ্যাকুরেট মান আসার সম্ভাবনা তত কম। সেজন্য আমরা চেষ্টা করব দুটি কাছাকাছি মান নেওয়ার জন্য। আমি তোমাদের কিন্তু প্রথম দিকে বলেছিলাম যে ইন্টারনাল রেট অফ রিটার্নের একবারে অ্যাকুরেট মান বের করা মানুষের জন্য একটু কঠিন। এটি কম্পিউটার খুব সহজে বের করতে পারে, কিন্তু মানুষ যদি করতে চায় তাহলে তার একটু সময় লাগে এবং তার জন্য একটু কষ্টসাধ্য ব্যাপার। সুতরাং বন্ধুরা, আমরা চেষ্টা করব যে দুটি কাছাকাছি মান নেওয়ার জন্য। এখন যদি তোমার পরীক্ষার হলে এমন হয় যে সময় খুবই কমে, একবারে নেই, সেক্ষেত্রে আমি বলবো যে 10%-এর জায়গায় 12% ট্রাই না করে সরাসরি তুমি 15% অথবা 20% ট্রাই করতে পারো। সেটা হচ্ছে যদি তোমার হাতে খুব কম সময় থাকে। কিন্তু যদি যথেষ্ট পরিমাণ সময় থাকে তাহলে আমরা চেষ্টা করব যে সবচেয়ে দুটি কাছাকাছি ফিগার নেওয়ার জন্য। আচ্ছা বন্ধুরা, তাহলে চলো যে আমরা যাই যে 12%-এর নেট প্রেজেন্ট ভ্যালু কত আসে সেটি আমরা একটু দেখে নিই। আচ্ছা বন্ধুরা, তাহলে চলো যে 12% হারে নিট বর্তমান মূল্য নির্ণয় অর্থাৎ NPV নির্ণয়। দেখো আমরা কিন্তু ইন্টারনাল রেট অফ রিটার্নের অঙ্ক করছি, কিন্তু আমরা নির্ণয় করছি NPV, এবং অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন নির্ণয় করতে গেলে আমাদের NPV সাহায্য নিতেই হবে। আচ্ছা বন্ধুরা, তাহলে চলো এখানে আমাদের হচ্ছে
4000 টাকা হচ্ছে অ্যানুইটি। ইন্টারেস্ট রেট হচ্ছে আগে 10% করেছি, এখন আমরা 12%, একটু 2% বাড়িয়ে নিলাম। সময় 5 বছর আগের মতোই। নেট প্রেজেন্ট ভ্যালু কত বের করবো? সূত্র আগেরটাই, নেট প্রেজেন্ট ভ্যালু যে অ্যানুইটি সূত্রটা সেটি আমরা ব্যবহার করছি। অ্যানুইটি ইন্টু 1 মাইনাস 1 ভাগ 1 প্লাস আই টু দি পাওয়ার n ভাগ i মাইনাস CF0, অর্থাৎ ক্যাশ ফ্লো 0। আগের মতো এখানে বন্ধুরা আমরা মান বসিয়ে দিলাম। দেখো অ্যানুইটি 4000 টাকা এবং ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, আমাদের সময় আছে 5 বছর, এবং ক্যাশ ফ্লো হচ্ছে আমাদের, অর্থাৎ CF0 হচ্ছে প্রাথমিক বিনিয়োগ হচ্ছে 15000 টাকা। তো বন্ধুরা এখন আমরা যে মানগুলো বসিয়ে দেই, তাহলে দেখো থার্ড লাইনে কিন্তু খুব বেশি ক্যালকুলেশন করা হয়নি, শুধু 1 এর সাথে 0.12 যোগ দিয়ে আমরা ফিগার পেলাম 1.12 টু দি পাওয়ার 5। ফোর্থ লাইনে দেখো আমি 1.12 এর উপরে যদি 5 পাওয়ার অ্যাপ্লাই করি পাচ্ছি 1.762। আচ্ছা, তাহলে পরবর্তী লাইনে যাই। 1 ভাগ 1 কে যদি আমরা ভাগ দিই সেটা দিয়ে, তাহলে পাচ্ছি 0.568। দ্বিতীয় লাইনে দেখো 1 থেকে আমরা 0.568 বিয়োগ করলে পাচ্ছি 0.432 ভাগ 0.12। 0.432 কে যদি 0.12 দিয়ে ভাগ দিই পাচ্ছি আমরা, বন্ধুরা এখানে একটু ক্যালকুলেশন মিস্টেক হয়ে গেছে সম্ভবত, আমি একটু ঠিক করে নিচ্ছি। এখানে বন্ধুরা আমি আবার একটু ক্যালকুলেশনটা করে দেখি, সম্ভবত ঠিক থাকতে পারে। 0.432 ভাগ হচ্ছে 0.12, ঠিকই আছে। 3.6, সমস্যা নেই, ক্যালকুলেশন ঠিকই আছে বন্ধুরা। তো চলো সামনের দিকে এগিয়ে আমরা এগিয়ে যাই। 4000 ইন্টু 3.6 মাইনাস 15000। এখন 4000 এর সাথে যদি আমরা 3.6 গুণ দিই পাচ্ছি 14400, বিয়োগ হচ্ছে 15000। তাহলে দেখো এখন কিন্তু আমরা এই 14400 থেকে 15000 বিয়োগ দিলে পাচ্ছি 600 টাকা। অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল নেগেটিভ হওয়ার জন্য আমরা চেষ্টা করছি, আমাদের কিন্তু এখানে নেগেটিভ ফলাফল আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের কিন্তু আর আবার 15% 20% ট্রাই করার দরকার নেই, আমাদের এখানেই আমাদের কাজ হয়ে গেছে। তো বন্ধুরা এখন দেখো আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন নির্ণয় করতে গেলে যে দুটি আমাদের ফিগার দরকার ছিল, একটি হচ্ছে পজিটিভ নেট প্রেজেন্ট ভ্যালু এবং আরেকটি হচ্ছে নেগেটিভ নেট প্রেজেন্ট ভ্যালু। তো দুটি আমরা পেয়ে গেলাম। তো বন্ধুরা এখন কিন্তু আমাদের এই দুটি ফিগার পেয়ে যাওয়াতে আমাদের কিন্তু এই IRR নির্ণয় করা খুব সহজ হবে। দেখো যেহেতু প্রথম চেষ্টাতে 12% হারে নেট প্রেজেন্ট ভ্যালু ঋণাত্মক মাইনাস 600 টাকা পাওয়া গেল, তাই এক্ষেত্রে আর কোনো চেষ্টার প্রয়োজন নেই। ইতিমধ্যে প্রাপ্ত দুটি হারের 10% এবং 12% দুটি নেট প্রেজেন্ট ভ্যালুর একটি পজিটিভ এবং অন্যটি নেগেটিভ হয়, এদের সমন্বয়ে আমরা এর মাধ্যমে আমরা আন্তঃপ্রক্ষেপ এর মাধ্যমে IRR নির্ণয় করতে পারবো। তো চলো IRRটা কিভাবে নির্ণয় করবো সেটা আমরা দেখি। %হারে নেট বর্তমান মূল্য নির্ণয়। বন্ধুরা এখানে কিন্তু 12% হারে নেট বর্তমান মূল্য নির্ণয় হবে না, সেটি হবে বন্ধুরা আমাদের হচ্ছে, আমি এটা ঠিক করে দিচ্ছি, সেটি IRR নির্ণয়। এটা কিন্তু বন্ধুরা আমাদের এটি না, একটু সময় নিচ্ছে তোমাদের বন্ধুরা, একটু এখানে হবে আমাদের IRR নির্ণয়। আমি একটু ঠিক করে দিচ্ছি, একটু ধৈর্য ধরো তোমরা। আচ্ছা ঠিক আছে, IRR নির্ণয় আমরা ঠিক করে দিলাম। ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটু আচ্ছা দেখো, তাহলে দেখো যেহেতু প্রথম চেষ্টাতে আমরা 12% হারে নেট প্রেজেন্ট ভ্যালু ঋণাত্মক পাওয়া গেল, তাই এক্ষেত্রে আর কোনো চেষ্টার প্রয়োজন নেই। ইতিমধ্যে প্রাপ্ত দুটি হারের 10% এবং 12% দুটি নেট প্রেজেন্ট ভ্যালু একটি পজিটিভ এবং অন্যটি নেগেটিভ হয়, এদের সমন্বয়ে আন্তঃপ্রক্ষেপ বা ইন্টারপোলেশনের মাধ্যমে IRR নির্ণয় করা যাবে। এই যে এটি কিন্তু তোমাদের না লিখলেও হবে, এটি কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখেছি। এটি তোমাদের পরীক্ষা হলে লেখার দরকার নেই, তোমরা কিন্তু সরাসরি ইন্টারনাল রেট অফ রিটার্ন সেটি বের করলেই কিন্তু পারবে। অর্থাৎ এটি আমি তোমাদের বোঝানোর জন্য লিখেছি, এটি কিন্তু তোমাদের খুব বেশি দরকারি না। বন্ধুরা তাহলে চলো আমরা IRRটা কিভাবে নির্ণয় করব। আমাদের এখানে হচ্ছে এ এর মান দেখো, আমাদের এ হচ্ছে আমাদের যে লোয়েস্ট রেটটা, আমরা কিন্তু দুটি রেট আমরা ইউজ করেছি, একটি হচ্ছে 10%, একটি হচ্ছে 12%। এ হচ্ছে আমাদের সর্বনিম্ন রেটটা। তাহলে এ হচ্ছে সর্বনিম্ন রেট হচ্ছে 10%,
বি হচ্ছে সর্বোচ্চ রেট, যেটির মাধ্যমে আমরা নেগেটিভ ভ্যালু পেয়েছিলাম, সেটা হচ্ছে 12%। সি হচ্ছে আমাদের এই 10%-এর লোয়েস্ট রেটে নেট প্রেজেন্ট ভ্যালু কত। সি হচ্ছে, আবার শোনো, সি হচ্ছে লোয়েস্ট রেটে নেট প্রেজেন্ট ভ্যালু কত। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু কিন্তু 10%-এ আমাদের এসেছিল 160 টাকা। আর ডি হচ্ছে যে 12%-এ, অর্থাৎ হায়েস্ট ভ্যালুতে, হায়েস্ট পার্সেন্টেজে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু কত, অর্থাৎ 12%-এ কিন্তু আমাদের এনপিভি এসেছিল -600 টাকা। এখন আইআরআর কত বন্ধুরা? তাহলে তোমরা জানো যে আইআরআর সূত্র ইন্টারনাল রেট অফ রিটার্ন ইজ ইকুয়াল টু এ প্লাস সি ভাগ সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ, অর্থাৎ এ হচ্ছে আমাদের লোয়েস্ট রেট, সি হচ্ছে আমাদের এই লোয়েস্ট রেটে নেট প্রেজেন্ট ভ্যালু, আচ্ছা, আর বি হচ্ছে আমাদের হায়েস্ট রেট, এবং এই ডি হচ্ছে আমাদের হায়েস্ট রেটে নেট প্রেজেন্ট ভ্যালু কত। তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে, এই সূত্রে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, তাহলে দেখো বন্ধুরা, এই 10%, এ হচ্ছে এর মান 10%, সি হচ্ছে 160 এবং ডি হচ্ছে কিন্তু আমার -600। সুতরাং এই ব্র্যাকেট দিয়ে কিন্তু আমি মাইনাস দিলাম। এই বন্ধুরা, এটা কিন্তু তোমরা পরীক্ষা হলে এই ভুলটা খুব কমন একটা ভুল করো, যে এই মাইনাসটা দাও না, মাইনাসটা না দিয়ে কি করো, এই 160 থেকে তুমি 600 বিয়োগ করে দাও, যার ফলে কিন্তু তোমাদের এই যে এত কষ্ট সব কিন্তু বিফলে যায়। আমাদের এখানে কিন্তু ডি এর মান মাইনাস, সুতরাং এটা কিন্তু এই মাইনাস তো সূত্রের মাইনাস। দেখো তোমরা কিন্তু পরীক্ষার সময় কি করো, এই একটা মাইনাস দিয়ে এই 600টা লিখে ক্যালকুলেশন করো, তার মানে কি করো, 160 থেকে 600 বিয়োগ দাও, সেটি কিন্তু বন্ধুরা করলে হবে না। আমরা এই মাইনাসটা আছে সূত্রের মাইনাস, এই ব্র্যাকেট দিয়ে আমরা এই -600টা লিখব, ইন্টু বি হচ্ছে আমাদের হাইয়েস্ট রেট 12%, এ হচ্ছে লোয়েস্ট রেট। তাহলে বন্ধুরা, আমি যদি এখন ক্যালকুলেশন করি, তাহলে দেখো এই যে এখানে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সুতরাং আমরা কিন্তু এখানে যোগ করব, কিন্তু আমরা অনেকেই কিন্তু সেটা পরীক্ষার সময় ভুল করে ফেলি। সুতরাং আমরা যদি একটু বেশি বাসায় প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এই ভুলটা পরীক্ষার সময় হবে না। আচ্ছা, তাহলে থার্ড লাইনে দেখো বন্ধুরা, আমরা কি করলাম, এই 160 মাইনাসে মাইনাসে প্লাস 600, এই 12 থেকে 10 বিয়োগ করলে পাচ্ছি আমরা 2। আচ্ছা বন্ধুরা, তাহলে দেখো আমরা এই পরের লাইনে কিন্তু শুধু 160-র সাথে 600 যোগ করলাম, তাহলে পাচ্ছি 760। এরপরের লাইনে দেখো, এরপরের লাইনে কিন্তু একই রকম রাখা হয়েছে, কোনো ক্যালকুলেশন করা হয়নি, মিস্টেক হয়ে গেছে, সরি বন্ধুরা। আচ্ছা, তাহলে এখানেও কিন্তু 12% হারে বর্তমান মূল্য নির্ণয় একটু ভুলে গেছে বন্ধুরা, এটা কিন্তু তোমরা লিখবে যে আইআরআর নির্ণয় হবে আর কি এখানে। আচ্ছা, আমি এটা একটু ঠিক করে দিই, হচ্ছে হবে আমাদের আইআরআর নির্ণয়। আচ্ছা বন্ধুরা, তাহলে দেখো আমি ঠিক করে দিলাম। একটু তাড়াতাড়ি যাচ্ছি, কিন্তু এই যে এর পরের লাইনে দেখো, তাহলে আমরা পরের লাইনে যাচ্ছি, হচ্ছে দেখো ক্যালকুলেশন করলে আমরা ভাগ করলে পাচ্ছি 0.2105 আইআরআর। এখন যদি আমরা 2 এর সাথে গুণ দেই, পাচ্ছি 0.421, অর্থাৎ ফাইনালি কিন্তু আইআরআর পাচ্ছি আমরা 10.421%। আচ্ছা দেখো, এটি কিন্তু আমাদের সুযোগ পেয়েছিল 10%, এটি কিন্তু আমাদের একটি লাভজনক প্রকল্প, যদিও আমাদের কিন্তু এখানে মন্তব্য করতে বলেনি, আমাদেরকে বলেছে নেট প্রেজেন্ট ভ্যালু এবং আইআরআর নির্ণয় করতে। তো আমরা দুটি করলাম। যদি তোমাদেরকে বলতো যে মন্তব্য করো, তাহলে কিন্তু তুমি বলতে যে যেহেতু আমাদের সুযোগ ব্যয় 10%, তার চাইতে ইন্টারনাল রেট অফ রিটার্ন 10.421, সুতরাং এটি আমাদের লাভজনক প্রকল্প, অর্থাৎ এই প্রকল্পটি গ্রহণ করা যায়। তো বন্ধুরা, আশা করছি তোমরা সমস্যাটা বুঝতে পেরেছো, এবং আমাদের পরীক্ষার সময় কিন্তু এই ধরনের মিক্সড সমস্যা থাকতে পারে, অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্নের সাথে নেট প্রেজেন্ট ভ্যালু থাকবে, পে ব্যাক পিরিয়ড থাকবে। তো সামনে আমরা একটা অঙ্ক করব, এই ধরনের আরও একটি বেশি সমস্যা আছে, এই ধরনের একটি অঙ্ক, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু থাকবে, পে ব্যাক পিরিয়ড থাকবে, আইআরআর থাকবে। তো আশা করি বন্ধুরা তোমরা এই সমস্যাটি বুঝতে পেরেছো। যদি আমরা এটি ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু আমাদের সামনের সমস্যাটা বোঝা সহজ হবে। শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা সামনের সমস্যাটা আগে দেখি এবং বোঝার চেষ্টা করি, তারপর সমাধানের চেষ্টা করব। আচ্ছা, এখানে কিছু কথা আছে, সেগুলো আমরা একটু দেখে নেই। এখানে এটি তোমাদের কিন্তু পরীক্ষা হলে না লিখলেও হবে, আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে তোমরা যাতে ভালো করে বুঝতে পারো, সেজন্য এটি কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় লেখার দরকার নেই। দেখো, এখানে নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হলে বাট্টার হার বাড়াতে হয়, ফলে নেট প্রেজেন্ট ভ্যালু ছোট হয়। যেমন ধরো আমাদের
10% হারে নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ হয়েছিল, সেক্ষেত্রে আমাদের নেগেটিভের জন্য কিন্তু আমরা বার্টার হার বাড়িয়েছি। নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ হলে বার্টার হার কমাতে হয়। যেমন ধরো যদি আমাদের 10%-এ আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ আসতো, তখন কিন্তু আমাদের কমিয়ে 8%-এ আসতে হতো, অথবা 8%, 6% এভাবে ট্রাই করতে হতো। ফলে নেট প্রেজেন্ট ভ্যালু বড় হবে। আইআরআর যদি প্রদত্ত বার্টার হার মূলধন ব্যয়ের হারের চেয়ে বড় হয় তবে প্রকল্পটি গ্রহণযোগ্য। অর্থাৎ দেখো, যদি ইন্টারনাল রেট অফ রিটার্ন তোমার সুযোগ ব্যয়ের চাইতে অথবা মূলধন ব্যয়ের চাইতে বড় হয়, তাহলে সেটি গ্রহণযোগ্য। যেটি আমি তোমাকে বললাম একটু আগেই, যে আমাদের সুযোগ ব্যয় ছিল 10% এবং আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন কিন্তু 10.something এসেছিল, সুতরাং প্রকল্পটি কিন্তু গ্রহণযোগ্য। লক্ষণীয়, বারবার চেষ্টা পদ্ধতির মাধ্যমে ইন্টারনাল রেট অফ রিটার্ন যে মান নির্ধারণ করা হয় সেটি শতভাগ সঠিক এমনটা বলা যাবে না। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আইআরআর এর মান যে মানুষের পক্ষে একবারে অ্যাকুরেট বের করা একটু কঠিন, সেটি কম্পিউটার হয়তো ভালোভাবে করতে পারে। তো আমাদের জন্য একটু কঠিন হলেও এটি যে একবারে অসম্ভব তা কিন্তু না। আচ্ছা, তবে আমরা দেখি শতভাগ এমনটা বলা যাবে না, তবে এটি সঠিক মানের খুব কাছাকাছি বা নিকটবর্তী একটি মান। অর্থাৎ আমরা যেটি বের করছি সেটি একবারে সঠিক না হলেও সেটি কিন্তু কাছাকাছি মান। এই জন্যই আমি বললাম যে তোমাদের যে দুটি রেট আমরা ধরবো সেটি আমরা যত কাছাকাছি নিতে পারি সেটি কিন্তু আমাদের তত ভালো হতে পারে। অর্থাৎ এমনও কিন্তু হতে পারে যে তোমার এটি দেখো, আমরা কিন্তু 12% ধরেছি, এমনও হতে পারে 11.75 হলে আমাদের নেগেটিভ আসার সম্ভাবনা থাকতে পারতো, সুতরাং আমরা একটু বেশিও ধরলাম। তো সেই জন্যই কিন্তু আমাদের একেবারে কাছাকাছি মান না হলেও অ্যাকুরেট না হলে কাছাকাছি হয়। অর্থাৎ তো আমরা চেষ্টা করলে আমরাও কাছাকাছি মান বের করতে পারি, এবং এটি তুমি যত চেষ্টা করবে তত দ্রুত বের করতে পারবে। তো বন্ধুরা, এই যে এই জিনিসটা কিন্তু আবার মনে করে দিয়েছে, লক্ষণীয় এই জিনিসগুলা কিন্তু তোমার পরীক্ষা খাতায় লেখার দরকার নাই, তুমি অঙ্কটা করলেই হবে, এবং যদি মন্তব্য দিতে বলে তাহলে মন্তব্যটা করবে। এটি কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি লিখেছি। তো বন্ধুরা, চলো সামনে আরেকটি সমস্যা আছে সেটি আমরা দেখি। দেখো, কোন একটি প্রকল্পের প্রাথমিক ব্যয় 50,000 টাকা, আয়ুষ্কাল 5 বছর এবং কর পরবর্তী নিট নগদ আন্তঃপ্রবাহ নিম্নরূপ। নিট নগদ আন্তঃপ্রবাহটা আমরা একটু দেখি। যে প্রথম বছর দেখো 10,000 টাকা, দ্বিতীয় বছর 10,440 টাকা, তৃতীয় বছর 11,800 টাকা, এবং চতুর্থ বছর 12,200 টাকা, পঞ্চম বছর 16,750 টাকা। মূলধন ব্যয় দেওয়া আছে 12%। তোমাকে কি করতে হবে? পরিশোধকাল, নিট বর্তমান মূল্য এবং অভ্যন্তরীণ উপার্জন হার, এই তিনটি নির্ণয় করতে হবে। বন্ধুরা, আমরা পরিশোধকাল, পেব্যাক পিরিয়ড, এটি কিন্তু আমরা খুব শুরুর দিকে আমরা কিন্তু করেছিলাম, সবার আগে আমরা পেব্যাক পিরিয়ডটা নির্ণয় করেছিলাম, এবং পেব্যাক পিরিয়ডটা কিন্তু আমাদের যখন একই রকম প্রবাহ হয় তখন কিন্তু বের করা সহজ। যেমন ধরো, যদি তোমাদের প্রতি বছর 10,000 টাকা ক্যাশ ইনফ্লো হতো অথবা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স থাকতো, তাহলে কিন্তু এই 50,000কে 10,000 টাকা দিয়ে ভাগ দিলেই কিন্তু আমরা পেব্যাক পিরিয়ড 5 বছর বের করে ফেলতে পারতাম। কিন্তু যদি আমাদের এই এক এক বছর এক এক রকম হয় তখন কিন্তু আমরা অন্য একটি সূত্র দিয়ে বের করতাম। আর নিট বর্তমান মূল্য কীভাবে বের করতে হবে সেটি তো তোমরা একটু আগেই দেখেছো। তারপর অভ্যন্তরীণ উপার্জন হার অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন, সেটি কীভাবে বের করতে হয় সেটিও কিন্তু বন্ধুরা তোমরা একটু আগে দেখেছো। তো পরিশোধকাল পদ্ধতিটা হয়তো তোমাদের একটু হয়তো কারো হয়তো একটু মনের মধ্যে হয়তো মনে হতে পারে যে কীভাবে করেছিলাম, হয়তো ভুলে যেতে পারো। তো সমস্যা নেই, আমরা পেব্যাক পিরিয়ডটা আমি এটা তোমাদেরকে দেখিয়ে দেবো, আবার কিন্তু বুঝিয়ে দেবো যে কীভাবে আমরা করব। তো বন্ধুরা, চলো আমরা এটি কিভাবে সমাধান করা যায় চেষ্টা করি। তো চলো আমরা নেক্সট স্লাইডে যাই, এবং প্রথমে আমরা কি দেখব? পরিশোধকাল পদ্ধতি অর্থাৎ পেব্যাক পিরিয়ডটা কীভাবে নির্ণয় করতে হয়। পরিশোধকাল নির্ণয়, দেখো বন্ধুরা, আমাদের এখানে ক্যাশ ফ্লো যেটা দেওয়া আছে সেই ক্যাশ ফ্লোকে, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সকে আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স নির্ণয় করলাম। তো তোমরা জানো যে আমাদের যদি এমন হয় যে এক এক বছর এক এক রকম আমাদের ক্যাশ ইনফ্লো আসে, তখন আমাদের সেটি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো নির্ণয় করার মাধ্যমে আমরা পেব্যাক পিরিয়ড নির্ণয় করব। তো কিউমুলেটিভ কীভাবে করতে হয় সেটিও তোমরা খুব ভালো করে জানো, যে এই 10,000 টাকা আমরা কিউমুলেটিভ ক্যাশ ফ্লো নিয়ে আসলাম প্রথম বছর। দ্বিতীয় বছর দেখো, আগের বছরের 10,000 এবং এই দ্বিতীয় বছর 10,440 টাকা যোগ করে আমরা পাচ্ছি 20,450 টাকা, এবং এই 20,450 টাকার সাথে এই তৃতীয় বছরের 11,800 টাকা যোগ করে আমরা পাচ্ছি 32,250 টাকা, এবং এই 32,250 টাকার সাথে
আমরা চতুর্থ বছরে 12,200 টাকা যোগ করে পাচ্ছি 44,500 টাকা। এই 44,500 টাকার সাথে আমরা 16,750 টাকা যোগ করে পাচ্ছি 61,250 টাকা। এখন আমরা দেখব যে আমাদের যে ক্যাশ বিনিয়োগ ছিল, বিনিয়োগটা কত ছিল বন্ধুরা? 50,000 টাকা ছিল, তাই না? এই বিনিয়োগের কাছাকাছি কিন্তু বিনিয়োগ হচ্ছে বড় না, সেটি কোনটা? সেটি হচ্ছে আমাদের এই যে 44,500 টাকা। আচ্ছা আমরা দেখি, আমরা ওই হাতে কলমে দেখি। দেখো এখানে এ হচ্ছে ওই বছর যে বছরের ক্রমযোজিত ক্যাশ ফ্লো আফটার ট্যাক্সের বিনিয়োগের কাছাকাছি হয়। অর্থাৎ দেখো এখানে বিনিয়োগের কাছাকাছি কি 50,000 টাকা আমাদের বিনিয়োগ, তার কাছাকাছি 44,500 টাকা। এ হচ্ছে হবে ফোর্থ ইয়ার, চতুর্থ বছর। এটি কিন্তু তুমি দেখো এখান থেকে কিন্তু এই যে 61,000 ও 50,000-এর কাছাকাছি, কিন্তু এটি নেওয়া যাবে না, কারণ আমরা 50,000-এর কাছাকাছি ছোট মান নিতে হবে, 50,000 টাকা চাইতে ছোট মান নিতে হবে। আচ্ছা এরপরে আমরা দেখি সি হচ্ছে এ বছরের ক্রমযোজিত ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অর্থাৎ এই যে আমাদের 44,500 টাকা, সেটি হচ্ছে আমাদের সি। ডি হচ্ছে এ বছরের পরের বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অর্থাৎ ডি হবে কি আমাদের এই এ বছরের, এ হচ্ছে চতুর্থ ইয়ার, এর পরের বছরের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, অর্থাৎ 16,750 টাকা। আচ্ছা এখানে আমি সব তোমাদের জন্য লিখে দিয়েছি। এ হচ্ছে আমাদের 4, সি হচ্ছে 44,500, এই যে যেটি হচ্ছে আমাদের 50,000 টাকার কাছাকাছি যে ফিগারটা। ডি হচ্ছে 16,750। তাহলে আমরা এনসিও নেট ক্যাশ আউটলেট হচ্ছে 50,000 টাকা। তাহলে আমাদের সূত্রটা কি? পে ব্যাক পিরিয়ড ইজ ইকুয়াল টু এ প্লাস এনসিও মাইনাস সি ভাগ ডি। এটা কিন্তু ভাগ, তোমরা দেখতে পাচ্ছ কিনা, এটা কিন্তু ভাগ। আচ্ছা বন্ধুরা, তাহলে এ এর মান হচ্ছে 4 প্লাস নেট ক্যাশ আউটলেট হচ্ছে 50,000 টাকা আমাদের প্রাথমিক বিনিয়োগ, মাইনাস সি হচ্ছে 44,500 টাকা ভাগ 16,750 টাকা ডি এর মান। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি এখানে 50,000 টাকা থেকে যদি আমরা 44,500 টাকা বাদ দিই, তাহলে পাচ্ছি 5,500 টাকা। আচ্ছা একই লাইন দুইবার হয়ে গেছে, দুঃখিত বন্ধুরা। এরপর দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এই যদি ভাগ দেই 5,500-কে 16,750 দিয়ে ভাগ দিলে পাচ্ছি 0.328, যোগ করলে পাচ্ছি 4.328। অর্থাৎ আমরা 4.328 বছরে আমাদের যে এই ক্যাশ ফ্লো, অর্থাৎ আমাদের যে ক্যাশ ইনফ্লো হচ্ছে 50,000 টাকা বিনিয়োগ, সেটি আমরা পেয়ে যাচ্ছি কত বছরে? এই 4 বছরে একটু বেশি সময়, তখন আমরা আমাদের যে বিনিয়োগকৃত টাকাটা পেয়ে যাচ্ছি। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা পরিশোধকাল নির্ণয় অর্থাৎ পে ব্যাক পিরিয়ডটা কীভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা দেখলাম। এখন আমরা দেখব যে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালুটা কীভাবে করব। আমরা নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করব। তো তোমরা জানো নেট প্রেজেন্ট ভ্যালু কীভাবে নির্ণয় করতে হয়। এখানে কিন্তু আমাদের একটু আগে যেটি আমরা করেছিলাম বন্ধুরা, যে সূত্র দিয়ে করেছিলাম অ্যানুইটি সূত্র দিয়ে, এখানে কিন্তু বন্ধুরা আমরা অ্যানুইটি সূত্র ব্যবহার করতে পারবো না। কেন পারবো না? এই প্রথম অঙ্কে কিন্তু আমাদের প্রতি বছর 4,000 টাকা আমাদের ক্যাশ ইনপুট ছিল, অর্থাৎ একই রকম যদি হয় তাহলে আমরা কিন্তু যে অ্যানুইটির সূত্র সেটি দিয়ে আমরা করতে পারি। কিন্তু যেখানে আমাদের এখানে কিন্তু আমাদের প্রথম বছর 10,000, দ্বিতীয় বছর 10,440, এই যে বিভিন্ন বছরে বিভিন্ন ক্যাশ ইনফ্লো, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা কি করব? আমরা আরও একটি সূত্র আমরা জানি, ক্যাশ ফ্লো 1 ভাগ 1 প্লাস কেটি দি পাওয়ার 1 প্লাস ক্যাশ ফ্লো 2 ভাগ 1 প্লাস কেটি দি পাওয়ার 2। এই যে আমরা আরেকটা সূত্র জানি, সেটি দিয়ে আমরা ট্রাই করব। তো চলো বন্ধুরা আমরা দেখি নেট প্রেজেন্ট ভ্যালু কীভাবে নির্ণয় করব। নিট বর্তমান মূল্য নির্ণয় বা এনপিভি নির্ণয়। বন্ধুরা এখানে দেখো আমাদের CF0 অর্থাৎ আমাদের প্রাথমিক বিনিয়োগ কিন্তু 50,000 টাকা। ক্যাশ ফ্লো 1, প্রথম বছর আমাদের ক্যাশ ইনপুট হচ্ছে 10,000 টাকা, দ্বিতীয় বছর ক্যাশ ফ্লো 2, দ্বিতীয় বছর আমরা পাবো 10,450 টাকা, তৃতীয় বছর পাবো 11,800 টাকা। এটি কিন্তু আমাদের অঙ্কের মধ্যেই দেওয়া আছে। চতুর্থ বছর পাবো আমরা 12,200 টাকা, পঞ্চম বছর পাবো 16,750 টাকা এবং মূলধন ব্যয় দেওয়া আছে কিন্তু 12%। তাহলে বন্ধুরা আমরা নিট বর্তমান মূল্য নির্ণয় করবো, যে নগদ নিট বর্তমান মূল্য তোমরা জানো, নগদ আন্তঃপ্রবাহের বর্তমান মূল্য মাইনাস নগদ বহিঃপ্রবাহের বর্তমান মূল্য, অর্থাৎ আমরা যেটি বিনিয়োগ করেছি। আমরা যে এই নিট আন্তঃপ্রবাহ বর্তমান মূল্য হচ্ছে এই যে আমরা প্রতি বছর যে টাকাটা পাচ্ছি তার বর্তমান মূল্য, এর সাথে বিয়োগ হবে কি আমরা যে টাকাটা বিনিয়োগ করছি সেই টাকাটা, তাহলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আচ্ছা তাহলে চলো আমরা দেখি সূত্রটা। নেট প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু ক্যাশ ফ্লো 1 ভাগ 1 প্লাস কেটি দি পাওয়ার 1 প্লাস ক্যাশ ফ্লো 2 ভাগ 1 প্লাস কেটি দি পাওয়ার 2 প্লাস ক্যাশ ফ্লো 3 প্লাস 1 প্লাস কেটি দি পাওয়ার 3
প্লাস ক্যাশ ফ্লো 4 প্লাস 1 প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস ক্যাশ ফ্লো 5 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 5 মাইনাস সিএফ 0। এখানে আমাদের 5 বছরের অঙ্ক, তাই আমরা 1 প্লাস কে টু দি পাওয়ার 5 নিয়ে এসেছি। যদি আমাদের 4 বছর হতো তাহলে কিন্তু আমাদের সিএফ 4 পর্যন্ত আনলেই হতো, 3 বছর হলে সিএফ 3 পর্যন্ত আনলেই কিন্তু হতো। অর্থাৎ আমাদের অঙ্ক কীরকম সেটি দেখে কিন্তু আমরা সূত্র ব্যবহার করব, সেটি দেখে কিন্তু আমাদের সূত্র ব্যবহার করতে হবে। এখন আমরা চলো মানগুলো বসিয়ে দেই। তোমরা জানো এই ডান সাইডে আমাদের সবগুলো মান আমি তোমাদেরকে বোঝার জন্য দিয়ে রেখেছি। এখানে প্রথম ক্যাশ ফ্লো 1 হচ্ছে এই 10,000 টাকা, ক্যাশ ফ্লো 2 হচ্ছে আমাদের 10,450 টাকা, ক্যাশ ফ্লো 3 হচ্ছে 11,800 টাকা, ক্যাশ ফ্লো 4 হচ্ছে 12,200 টাকা এবং ক্যাশ ফ্লো 5 হচ্ছে 16,750 টাকা। ভাগ 1 প্লাস কে এর মান কত? 12%, তাহলে 0.12 টু দি পাওয়ার 1 প্লাস 1 প্লাস 0.12 টু দি পাওয়ার স্কোয়ার প্লাস 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 3 প্লাস 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 4 প্লাস 1 প্লাস 0.12 টু দি পাওয়ার 5 মাইনাস সিএফ 0 মান হচ্ছে 50,000। চলো আমরা ক্যালকুলেশন করি, নেক্সট লাইনে যাই। এইখানে কিন্তু বন্ধুরা থার্ড লাইনে কিন্তু খুব বেশি ক্যালকুলেশন নেই, আমাদের কিন্তু 1 এর সাথে 0.12 যোগ করে দিয়েছি আমরা প্রতি লাইনে। তাহলে দেখো 1.12 পাচ্ছি, সব জায়গায় দেখো 1.12, এর চেয়ে বেশি কিছু করা হয়নি। এখন দেখো এই 10,000কে যদি আমরা 1.12 টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ দিয়ে পাচ্ছি 8,928 টাকা। এই 10,450 টাকা যদি আমরা 1.12 স্কোয়ার দিয়ে ভাগ দিই পাচ্ছি 8,330 টাকা। আবার এই 11,800কে যদি আমরা 1.12 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ দিই পাচ্ছি 8,399 টাকা। ঠিক তেমনি 12,200কে যদি 1.12 টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ দিই পাচ্ছি 7,353 টাকা। 16,750 টাকাকে যদি আমরা 1.12 টু দি পাওয়ার 5 দিয়ে ভাগ দিই পাচ্ছি 9,504 টাকা, বিয়োগ হচ্ছে 50,000 টাকা। এই সবগুলো যদি আমরা যোগ করি 5 বছরের ক্যাশ ইনফ্লোর বর্তমান মূল্য যোগ করলে পাচ্ছি 42,914 টাকা। এখান থেকে যদি আমরা 50,000 টাকা বিয়োগ দেই পাচ্ছি দেখো 7,084 টাকা। অর্থাৎ দেখো বন্ধুরা আমরা 12% রেটে কিন্তু নেট প্রেজেন্ট ভ্যালু কিন্তু আমরা পেলাম, যেটা সেটি হচ্ছে নেগেটিভ, অর্থাৎ 7,084 টাকা। আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করলাম এবং তোমরা বুঝতে পারলে যে নেট প্রেজেন্ট ভ্যালুটা কিভাবে নির্ণয় করতে হয় যদি আমাদের এক এক বছর এক এক রকম ক্যাশ ইনফ্লো থাকে। আচ্ছা বন্ধুরা, আমরা পেব্যাক পিরিয়ড নির্ণয় করলাম, নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করলাম। এখন আমরা আইআরআর অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন সেটি নির্ণয় করব। সেটির জন্য কিন্তু আমি বলেছিলাম যে আমাদের দুটি ভ্যালু দরকার, একটি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালুর পজিটিভ, একটি হচ্ছে নেগেটিভ। তো দেখো আমাদের কিন্তু অলরেডি নেট প্রেজেন্ট ভ্যালুর একটা নেগেটিভ মান আমরা বের করে ফেলেছি বা 12% রেটে। তো যেহেতু আমাদের 12% রেটে নেগেটিভ মান চলে এসছে, তো আমাদের তো একটি পজিটিভ মান দরকার। এখন পজিটিভ মানের জন্য আমরা কি করব বন্ধুরা? পজিটিভ মান পেতে হলে যেহেতু আমরা 12%-এ আমরা নেগেটিভ মান পেয়েছি, পজিটিভ মানের জন্য অবশ্যই আমাদেরকে এই 12% থেকে কমিয়ে আসতে হবে, অর্থাৎ 10%, 8%, 6%, এই কোনো একটি ভ্যালুতে কিন্তু আমাদের নেগেটিভ পজিটিভ ভ্যালু আসতে পারে। একটু আগে যে প্রথম অঙ্কটা আমরা করেছিলাম বন্ধুরা, সেই অঙ্কে কিন্তু 10% রেটে আমাদের পজিটিভ ভ্যালু এসেছিল এবং আমাদের নেগেটিভ ভ্যালুর জন্য কিন্তু আমরা এই রেটটা বাড়িয়ে 12% করেছিলাম, তখন আমরা নেগেটিভ ভ্যালু পেয়েছিলাম। এখন আমরা যেহেতু বন্ধুরা পজিটিভ, আমাদের প্রথমেই নেগেটিভ ভ্যালু চলে এসছে 12%-এ, সেহেতু কিন্তু আমাদের বাড়লে কিন্তু আরও বড় নেগেটিভ মান আসবে। তো আমাদের কি করতে হবে? এই 12% থেকে কমে আসতে হবে। তো চলো আমরা অঙ্কটা দেখি কিভাবে আমরা সমস্যাটা সমাধান করতে পারি। আর তোমাদেরকে আমি বলেছিলাম বন্ধুরা, এটি কিন্তু যে তোমরা কিন্তু ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো। ক্যালকুলেটরের সাহায্য নিয়ে কিন্তু এই যে 12%টা, সেটা ক্যালকুলেটরে 12%-এ কিন্তু এই ফুল ফিগারটা বসানো যাবে। সেক্ষেত্রে ফুল ফিগারটা বসিয়ে দিয়ে এরপরে কিন্তু 12-র জায়গায় শুধু 10 করে দিলেই কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে আমাদের ভ্যালুটা পজিটিভ আসছে কিনা। 10-এ যদি না আসে 8-এ ট্রাই করো, 8-এ যদি না আসে 6-এ ট্রাই করো। তাহলে ক্যালকুলেটরে করলে কিন্তু বন্ধুরা তোমরা খুব কম সময়ের মধ্যে তোমরা জানতে পারছো যে কত পার্সেন্টে আমাদের পজিটিভ ভ্যালু আসবে। আর পরীক্ষা হলে যদি তোমরা এটা হাতে কলমে করতে যাও, অর্থাৎ 12% তো করলে, এরপর 10%-এ করলে, 8%-এ করলে, 6%, হাতে কলমে পুরো অঙ্ক করতে গেলে কিন্তু তোমাদের অনেক সময় নষ্ট হবে। দেখা যাবে যে শুধু আইআরআর অঙ্ক করতে গিয়ে তুমি আরও একটি অঙ্ক করার সময় নষ্ট করছো। সুতরাং বন্ধুরা, এই আইআরআর কিন্তু আমাদের বাসায় বেশি করে প্র্যাকটিস করতে হবে এবং আমি যেভাবে তোমাদেরকে টেকনিকটা শিখিয়ে দিয়েছি সেটি যদি তোমরা চেষ্টা করো তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমরা পারবে। তো চলো আমরা দেখি আমাদের 3 নম্বরের যে সমস্যাটা হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন নির্ণয়। দেখো বন্ধুরা, আমরা এর আগে যে করেছিলাম 12%-এ আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু এসেছিল হচ্ছে আমাদের নেগেটিভ। তো আমরা 6% হারে ট্রাই করে দেখবো যে 6% হারে পজিটিভ আসে কিনা।
আচ্ছা দেখো এখানে আমাদের CF0 দেওয়া আছে 50,000, আগেই দেখেছো। CF1 10,000, और कैश फ्लो 1, कैश फ्लो 2 হচ্ছে 10,450, कैश फ्लो 3 11,800 টাকা, कैश फ्लो 4 হচ্ছে 12,200, कैश फ्लो 5 16,750 টাকা, এবং আমাদের রেট হচ্ছে 6%। আমরা এখন চেষ্টা করব 6%, অর্থাৎ আগের যে নেট প্রেজেন্টগুলো আমরা 12% করেছিলাম সেটি আমরা এখন 6% আমরা ট্রাই করছি। আচ্ছা বন্ধুরা, এখন কিন্তু আমি একটু বেশি নিয়েছি। দেখো আমি কিন্তু 12%-এর জায়গায় আমি 10%-এ যাইনি, অথবা 8%-ও না গিয়ে একটু বেশি যাওয়ার কারণ হচ্ছে, দেখো কেন আমি যখন শুরুর দিকে যে অঙ্কটা করেছিলাম সেটি কিন্তু 10% আমরা পজিটিভ পাওয়ার পর 2% বেড়ে 12%-এ গিয়েছিলাম। এখানে কিন্তু 12% থেকে একবারে 6%-এ চলে আসছি। আচ্ছা কেন সেটি একটু তোমাদেরকে বলি। আচ্ছা যদি তুমি আগের এই যে দেখো যে নিট বর্তমান মূল্য দেখো, এই 12%-এ কিন্তু আমাদের 7,084 টাকা এসেছে। প্রথম যে অঙ্কটা করেছিলাম বন্ধুরা, সেই অঙ্কে কিন্তু 10%-এ আমাদের এসেছিল 160 টাকা, অর্থাৎ ছোট্ট একটা ফিগার ছিল। তো যেহেতু প্রথমে আমাদের 10%-এ আমাদের ছোট্ট একটি ফিগার এসেছে 160 টাকা, তো 2% বাড়লে মাইনাস হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই অঙ্কে দেখো বন্ধুরা, এই আমাদের 12%-এ কিন্তু 7,084 টাকা। এখন তুমি যদি 10%-এ ট্রাই করো তাহলে মাইনাস পাওয়া যাবে, পজিটিভ পাওয়া যাবে না, কারণ আমাদের এই ফিগারটা বড়। সুতরাং আমাদের পার্সেন্টটা একটু বেশি নিতে হবে। এটা কিন্তু বন্ধুরা এই যে এই ধরনের একটা ফিগার দেখেও কিন্তু তুমি বুঝতে পারো যে তোমার নেক্সট রেটটা কত হতে পারে। যেহেতু আমরা 12%-এ 7,084 নেগেটিভ পেয়েছি, সুতরাং 10%-এ পাওয়ার সম্ভাবনা কম, 8%-এ পাওয়ার সম্ভাবনা কম, আমরা 6%-এ ধরে দেখি। আচ্ছা তাহলে বন্ধুরা একটু তাড়াতাড়ি গেলাম, এগুলো দেখিয়েছি আগে। 6%-এ কত? তাহলে বন্ধুরা দেখো আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু যে সূত্রটা, বিভিন্ন এক এক বছর এক এক রকম যদি ক্যাশ ইনফ্লো থাকে, তাহলে আমাদের এই নেট প্রেজেন্ট ভ্যালু এই সূত্র হবে ক্যাশ ফ্লো 1 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 1 প্লাস ক্যাশ ফ্লো 2 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 2 প্লাস ক্যাশ ফ্লো 3 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 3 প্লাস ক্যাশ ফ্লো 4 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 4 প্লাস ক্যাশ ফ্লো 5 ভাগ 1 প্লাস কে টু দি পাওয়ার 5 মাইনাস CF0, অর্থাৎ আমাদের প্রাথমিক বিনিয়োগটা আগের মতোই, শুধু আমরা এখানে মানগুলো বসিয়ে দিব। বন্ধুরা এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দেই, অর্থাৎ আমাদের ভিন্ন ভিন্ন বছরের ক্যাশ ইনফ্লোগুলো যদি বসিয়ে দেই, তাহলে আমরা পাচ্ছি প্রথম বছর আমরা 10,000 বসিয়ে দিলাম, দ্বিতীয় বছর 10,450, তৃতীয় বছর 11,800, চতুর্থ বছর 12,200, পঞ্চম বছর 16,750, এবং আমরা ভাগ দিচ্ছি হচ্ছে এই কে এর মান 6%, তাহলে 1 প্লাস 0.06। এটি প্রতি ইয়ারে একই রকম, আমি আর বললাম না। মাইনাস ক্যাশ ফ্লো 0, অর্থাৎ প্রাথমিক বিনিয়োগ হচ্ছে আমাদের 50,000 টাকা। এখন থার্ড লাইনে কিন্তু খুব বেশি ক্যালকুলেশন করিনি, 1 প্লাস 0.06 ক্যালকুলেশন করলে 1.06 লিখে দিয়েছি। সব জায়গায় একই রকম দেখো 1.06, খুব বেশি ক্যালকুলেশন নেই। ফোর্থ লাইনে গিয়ে দেখো বন্ধুরা, এই 1.06 টু দি পাওয়ার 1, একে 10,000-কে যদি আমি এটি দিয়ে ভাগ দিই পাচ্ছি 9,430 টাকা। 10,450 টাকাকে 1.06 স্কোয়ার দিয়ে ভাগ দিলে পাচ্ছি 9,301 টাকা। তৃতীয় বছর পাচ্ছি 9,912 টাকা, চতুর্থ বছর পাচ্ছি 9,702 টাকা, পঞ্চম বছর পাচ্ছি 12,512 টাকা, মাইনাস 50,000 টাকা আমাদের প্রাথমিক বিনিয়োগ, 50,857 টাকা 57 টাকা মাইনাস 50,000, অর্থাৎ আমরা পাচ্ছি হচ্ছে 857 টাকা। বন্ধুরা এখন দেখো 6%-এ কিন্তু আমরা 857 টাকা পেয়েছি। আচ্ছা বন্ধুরা, এখন তোমার কথা হতে পারে যে স্যার আপনি তো এই যে 6%-এ পজিটিভ পেয়েছেন, আবার 12%-এ নেগেটিভ পেয়েছেন, আপনি তো 10% ট্রাই করলেও নেগেটিভ পেতে পারেন, তাই না? আপনি তাহলে ডিফারেন্সটা কম হয়। হ্যাঁ, এই ক্ষেত্রে তুমি 10%-এ করতে পারো, নেগেটিভ যদি আসে, যদি তোমার কাছে সময় থাকে এনাফ, তাহলে তুমি করে ট্রাই করতে পারো। যেহেতু আমাদের এখানে আমরা আগে একটা নেট প্রেজেন্ট ভ্যালু বের করতেই হয়েছে আমাদের 12%-এ, সুতরাং সেটা আমরা কাজে লাগিয়ে আমরা এই নতুন করে আর করলাম না নেগেটিভ ভ্যালু। অর্থাৎ আমি বলেছিলাম যে আমাদের পজিটিভ এবং নেগেটিভ মানের জন্য দুইটা কাছাকাছি পার্সেন্ট দরকার, তো ওই 6% 12% একটু বেশি হয়ে যাচ্ছে। তুমি যদি মনে করো যে 10%-এ করে দেখবা মাইনাস আসে কিনা, তাহলেই কিন্তু হবে। তোমার যে এই তোমার বন্ধু করলো 6% আর 12%-এ, তুমি করলে 10% আর 6%-এ, দুজনের অঙ্ক কিন্তু ঠিক আছে, কারো অঙ্ক কিন্তু ভুল নাই, তবে রেটটা যত কাছাকাছি হবে আমার মানটা তত ভালো আসবে। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো একটু কাছাকাছি নেওয়ার জন্য। এই ক্ষেত্রে যেহেতু আমরা
12% এর আগে আমাদের বের করতেই হতো, আমাদের অঙ্কে কিন্তু বলে দিয়েছে 12% নেট প্রেজেন্ট ভ্যালু কত, সেই জন্য কিন্তু আমরা 10% ট্রাই করিনি। আচ্ছা বন্ধুরা, তোমাদের যদি কারো ইচ্ছা হয় যে 10% করবে তাহলে করতে পারো, কোনো সমস্যা নেই। আমি হয়তো তোমাদেরকে বুঝাতে পেরেছি যে আমরা কেন দুইটি কাছাকাছি রেট নিতে চাই। আমি কিন্তু এটি তোমাদের গত অঙ্কে বলেছি, এর আগেও বলেছিলাম যে যত কাছাকাছি রেট আমরা নিব আমাদের আইআরআর এর মানটা তত অ্যাকুরেট আসার সম্ভাবনা বেশি। আচ্ছা বন্ধুরা, তাহলে চলো আমরা কিন্তু দুটি রেটে দুটি ভিন্ন ভিন্ন মান পেয়েছি, অর্থাৎ একটি পজিটিভ একটি নেগেটিভ, তাহলে কিন্তু আমাদের ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করা সহজ। তো চলো আমরা দেখে নিই। প্রদত্ত বাট্টার হার 6% নেট প্রেজেন্ট ভ্যালুর মান ধনাত্মক হওয়ায় আমাদের বাট্টার হার, আচ্ছা বাদ এটা এখানে দরকার নেই, দুঃখিত, এটা আর আমাদের এখানে দরকার নেই। আমরা কিন্তু এইটা আর এটা না করলেও চলবে, আমি এটি উল্টো করে দিচ্ছি, এটি আমাদের এখানে এখন দরকার নেই। আচ্ছা এটা দরকার নেই। তো চলো আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন সেটি আমরা বের করি। আচ্ছা আচ্ছা বন্ধুরা একটু দেখো, আচ্ছা বন্ধুরা দেখো আমাদের এখানে আমি যেটি বলেছিলাম যে আমাদের দুটি রেট হচ্ছে কাছাকাছি হলে ভালো হয়। এই যে দেখো বন্ধুরা, আমরা কিন্তু প্রদত্ত বাট্টার হার 6% কিন্তু আমরা পজিটিভ পেয়েছি, কিন্তু আমরা এই যে 8% যদি আমাদের কিন্তু মাইনাস আসতে পারে। আমি সেটাই বলেছিলাম যে 12% আমাদের কিন্তু মাইনাস এসছে, তো তুমি মনে করতে পারো স্যার 10%ও তো মাইনাস আসতে পারে, 8%ও তো মাইনাস আসতে পারে, তো আমরা কেন বেশি ফিগার নিয়ে করব? তুমি যদি অ্যাকুরেট বের করতে চাও তাহলে করে দেখতে পারো, আর যদি তুমি মনে করো যে না 12%ই করবে, তোমার হাতে যদি সময় কম থাকে সেলে কিন্তু 12% এবং 6% ধরে করতে পারো। কিন্তু আইআরআর এর মান সবচেয়ে ভালো হয় যদি কাছাকাছি ফিগার থাকলে। এক্ষেত্রে আমি সেটাই ট্রাই করেছি। দেখো আমার 12% নেগেটিভ আসছিল, তারপর আমি 8% ট্রাই করে দেখেছি যে নেগেটিভ আসে কিনা, কারণ দুটি মান যদি আমাদের কাছাকাছি হয় তাহলে কিন্তু আমাদের আইআরআর এর মানটা অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা আছে। দেখো প্রদত্ত বাট্টার হার অর্থাৎ 6% নেট প্রেজেন্ট ভ্যালু এর মান ধনাত্মক মানে 857 টাকা হয়, আমাদেরকে বাট্টার হার বাড়াতে হবে, আনুমানিকভাবে 8% হারে চেষ্টা করা যাক। আচ্ছা বন্ধুরা দেখো 8% হারে আমরা আবার চেষ্টা করলাম, দেখি 8% হারে আমাদের নেগেটিভ আসে কিনা। তাহলে কি হবে যে তুমি বলতে পারো স্যার 12% তো নেগেটিভ আসছিল, আপনি আবার 8% ধরে চেষ্টা করলেন কেন? আপনি 12% আর 6% ধরে তো করতে পারতেন। বন্ধুরা হ্যাঁ 12% ধরে আর 6% ধরে করা যেত, কিন্তু আইআরআর এর মান দুটি রেট যত কাছাকাছি হবে তোমার তত অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা আছে, তাই 8% আমরা করে দেখি কি হয়। আচ্ছা 8% নেগেটিভ আসে কিনা আমরা দেখি বন্ধুরা। দেখো এখানে আমাদের ক্যাশ ফ্লো 0 85,000 টাকা, ক্যাশ ফ্লো 1 10,000, ক্যাশ ফ্লো 2 10,450, ক্যাশ ফ্লো 3 11,800, ক্যাশ ফ্লো 4 12,200 আগের মতোই, ক্যাশ ফ্লো 5 16,750। 8% আমরা করছি। আমরা সূত্রটা বসিয়ে দিলাম, নেট প্রেজেন্ট ভ্যালুর সূত্র ক্যাশ ফ্লো 1 ভাগ 1 প্লাস কেটে দিবার 1 প্লাস ক্যাশ ফ্লো 2 ভাগ 1 প্লাস কেটে দিবার 2 প্লাস ক্যাশ ফ্লো 3 ভাগ 1 প্লাস কেটে দিবার 3 প্লাস ক্যাশ ফ্লো 4 ভাগ 1 প্লাস কেটে দিবার 4 প্লাস ক্যাশ ফ্লো 5 ভাগ 1 প্লাস কেটে দিবার 5 মানে CF0। আচ্ছা তাহলে আমরা এখানে মান যদি বসিয়ে দেই, দেখো আগের মতোই, আগে যে নেট প্রেজেন্ট ভ্যালু আমরা নির্ণয় করেছি সেখানে 10,000 10,450 11,800 12,200 16,750, এখানে আমরা কে এর মানটি বসিয়ে দিয়েছি 0.08। থার্ড লাইনে দেখো আমরা শুধু 1 এর সাথে 0.08 যোগ করে 1.08 বসিয়ে দিলাম, আমরা কিন্তু এখানে আর কিছু করিনি, বাকি সব কিন্তু আগের মতোই। 10,000 ভাগ 1.08 10,450 ভাগ 1.08 স্কোয়ার 11,800 ভাগ 1.08 কিউব, একইভাবে 12,200 ভাগ 1.084 টু দি পাওয়ার 4 16,750 ভাগ 1.08 টু দি পাওয়ার 5। এখন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 10,000কে যদি 1.0 টু দি পাওয়ার 1 দিয়ে ভাগ দিই পাচ্ছি 9,260 টাকা, দ্বিতীয় অপশনে পাচ্ছি 8,956 টাকা, তৃতীয় অপশনে পাচ্ছি 9,369 টাকা, তারপর 9,004 টাকা, 11,460 টাকা মাইনাস 50,000 টাকা বিয়োগ আমাদের প্রাথমিক বিনিয়োগ। তাহলে আমরা পাচ্ছি দেখো 47,996 টাকা বিয়োগ 50,000। আচ্ছা এখন দেখো বন্ধুরা এখানে আমরা পাচ্ছি 2,004 টাকা, অর্থাৎ আমাদের কিন্তু এখানে কিন্তু বন্ধুরা আগে আমরা 7,000 সামথিং পেয়েছিলাম নেগেটিভ ভ্যালু, এখানে কিন্তু আমাদের নেগেটিভ ভ্যালুটা একটু কমে আসে 2,004 টাকা। তাহলে আমরা কিন্তু 6% 8% ধরে করতে পারি। আর তোমাদের যদি পরীক্ষা হলে সময় খুব কম থাকে, তোমরা যদি মনে করো যে 12% এবং 6% ধরে করবে সেটিও করতে পারো, কিন্তু আমাদের আইআরআর এর মান সবচেয়ে ভালো আসবে যত কাছাকাছি দুটি ফিগার নেওয়া হবে। তো বন্ধুরা চলো আমরা এখন আইআরআর এর মান নির্ণয় করি।
এ হচ্ছে লোয়ার ডিসকাউন্টেড 6%, বি হচ্ছে হায়ার ডিসকাউন্টেড 8%, সি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো অফ লোয়ার রেট, অর্থাৎ 6% আমরা পেয়েছিলাম 857 টাকা। ডি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো অফ হায়ার ডিসকাউন্ট রেট, যেটি আমরা 2004 টাকা একটু আগেই পেয়েছি। আইআরআর ইন্টারনাল রেট অফ রিটার্ন আমরা নির্ণয় করব। দেখো আমরা আইআরআর সূত্র জানি, আর আইআরআর ইজ ইকুয়াল টু এ প্লাস সি ভাগ সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এরপরে আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দেই, এ এর মান 6% প্লাস এই সি হচ্ছে 857, সি এর মান আবার 857 মাইনাস এই ডি এর মান হচ্ছে মাইনাস 2004 টাকা ইন্টু বি এর মান 8% মাইনাস 6%। এখন বন্ধুরা আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 2004 এর সাথে যদি 857 যোগ করি পাচ্ছি 2861 টাকা, আর 6% 857 ইন্টু 8 এর থেকে 6 বিয়োগ করলে পাচ্ছি 2%। তাহলে এখানে 6% আর এটা ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা 6.6%, 0.6, তাহলে আমরা দুটো যোগ করলে পাচ্ছি 6.6%, অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন আমরা পাচ্ছি 6.6%। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় যে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি আমরা সমস্যা সমাধান করলাম। আমার মনে হয় যে তোমরা এটি ভালো করে বুঝতে পেরেছো, এবং আমাদের কিন্তু পরীক্ষার সময় এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা বেশি, যে মিক্স সমস্যা থাকে, ইন্টারনাল রেট অফ রিটার্ন, তারপরে নেট প্রেজেন্ট ভ্যালু, তারপরে পেব্যাক পিরিয়ড, কয়েকটা সমন্বিত কিন্তু আমাদের সমস্যা পরীক্ষায় আসতে পারে। তো বন্ধুরা, আজকে সম্ভবত এটাই আমাদের যে এই চ্যাপ্টারের উপর শেষ ক্লাস, মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্তের উপরে। আমি তোমাদেরকে অনুরোধ করব যে আমাদের কিন্তু বইতে উদাহরণে অনেক অঙ্ক আছে, এক্সারসাইজে অনেক অঙ্ক আছে, সেগুলো তোমরা ট্রাই করবে। বিশেষ করে আমরা যে এই চ্যাপ্টারের মধ্যে আমার মনে হয় আইআরআরটা একটু বেশি ক্যালকুলেশন আছে, কঠিন আমি বলবো না, ক্যালকুলেশন একটু বেশি। তো তোমরা যদি বাসায় অঙ্কগুলো প্র্যাকটিস করো, আমার মনে হয় তোমাদের জন্য আরো ভালো হবে। আমরা সামনের ক্লাসে অন্য কোনো জিনিস নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সবাইকে বাসায় থাকো, নিরাপদে থাকো, সবাইকে বাসায় থাকো অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবার সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।